আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্য নেতৃত্ব দেয়া সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ, সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন। সাবেক মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর ট্রাইব্যুনালে জমার নির্দেশ, অনুমতি ছাড়া কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ আদালতের নাকচ। গোপালগঞ্জে যারা অন্যায় করেছে শুধু তাদেরই গ্রেপ্তার করা হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী গুলি করেছে মন্তব্য। ভোটের মাধ্যমে ফেব্রুয়ারিতে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে বিএনপির আশা, সবাইকে নিয়ে রেইনবো রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি। সবুজের সাজায় বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবে বৃক্ষরোপণ, তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করার উদ্যোগ। এবং মিরপুর Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন তাদেরকে পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সেনাবাহিনী কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বে গুণাবলী সম্পন্ন অফিসারগণই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানস্থলে পৌঁছলে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসানুল হক ইনু আদালতের অনুমতি ছাড়া অসৎ উদ্দেশ্যে কারাগারে কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ করলে মৃত্যু বাগবিতণ্ডা হয় চিফ প্রসিকিউটরের সঙ্গে। ট্রাইব্যুনাল বলেছেন আদেশ অনুযায়ী কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। মাঝুর রহমানের রিপোর্ট। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী ও ডাক্তার দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে আদালতে হাজির করা হয়। শুনানির শুরুতে আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দেন মামলার আসামি হাসানুল হক ইনু। এ সময় পাল্টাপাল্টি কথা বলে দুপক্ষ। জনাব হাসানুল হক ইনু বলেন যে তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে, তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কিনা এটা জানতে চাইলে তাকে কোনো রকম কোনো আদেশের কপি প্রদর্শন করা হয় নাই। ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং। ট্রাইব্যুনালের একটি আদেশ নিয়ে তদন্ত সংস্থা জেলখানাতে ওনার ভয়েস টেস্ট করেছেন, ভয়েসের একটা স্যাম্পল নিয়েছেন। এটা একটা আইনগত কাজ করেছে। পরে চিফ প্রসিকিউটর আদালতকে বলেন এই মামলায় ৪৫ আসামির মধ্যে ১৬ জন উপস্থিত আছেন। তদন্ত শেষ করার জন্য ৩ মাস সময় চাইলে আদেশ দেন ট্রাইব্যুনাল। তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও ৩ মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছেন।
তবে অসুস্থ থাকায় ট্রাইব্যুনালে হাজির করা হয়নি সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছে শুধু তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ পরিস্থিতির কারণে সেনাবাহিনী সেখানে গুলি করেছে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি এবং ঢাকা মেট্রোপলিটন ও আশপাশের এলাকার আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়েও ভালো। পরে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। সাধারণ মানুষের উপর সেনাবাহিনীর গুলি করা নিয়ে প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। পরিস্থিতিতে যেই সময় যেই পরিস্থিতি ওইভাবে ওই ব্যবস্থা নিতে হবে। গোপালগঞ্জ থেকে পর্যায়ক্রমে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। পুলিশ মামলা করবে কি না করবে এটা তো একটা কমিটি করা হয়েছে, তারা করবে। গণতান্ত্রিক চর্চা করতে গিয়ে অশালীন ভাষা ব্যবহার না করার আহ্বান জানান উপদেষ্টা। মত প্রকাশ করার সময় যেন কোনো অশালীন কোনো ভাষা ব্যবহার না করা হয় এবং কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয়। আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হলো সত্যি কথাটা, ঘটনাটা বলা। মানে মিথ্যা বইলে তো আর গণতন্ত্র হবে না, সত্যি কথা প্রকাশকে দেয়। সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে জানিয়ে উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী যেই প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা যাবে বলে আশা করছে বিএনপি। রাজধানীতে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি দুর্নীতি, গুম, খুন চায় না। ভিন্নমত থাকলেও সবকিছু মিলে একটি রেইনবো রাষ্ট্র গড়ে তোলার কথা জানান বিএনপি মহাসচিব। রাহুল রায়ের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির কাছে সবুজ চত্বরে যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। কর্মসূচির আগে আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, আমরা হত্যা চাই না, নির্যাতন চাই না। আমরা মানুষ যেন সুস্থভাবে, স্বাধীনভাবে, কমফোর্টেবল হইতে একটা স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারে, সেই ধরনের একটা রাষ্ট্র চাই। প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার যে 26 ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার তৈরি করতে পারবো। সবাইকে নিয়ে একটি রাষ্ট্র গঠনের কথা বলেন মির্জা ফখরুল। রাজনীতিটা তো সহজ পথ নয়, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশের সেই স্বপ্ন দেখেছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান 31 দফা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে প্রতিটি কথা, আজকে যে সংস্কারের প্রশ্নটা উঠছে, সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে, তার প্রত্যেকটি প্রস্তাব আমরা 2022 সালে দিয়েছি। পরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন নেতাকর্মীরা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন কাঠামো নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আগের প্রচলিত বিধান মতো বিচার বিভাগের কাউকে কিংবা রাষ্ট্রপতিকে না রাখার পক্ষে অনেকেই। নির্দলীয় ও নিরপেক্ষ ব্যক্তি খুঁজে নিতে র্যাঙ্ক চয়েস সহ বিকল্প খসড়া প্রস্তাব তৈরি করেছে কমিশন। আগামী বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট।
ঐক্যমত্য কমিশনের রবিবারের আলোচনায় দুটি বিষয় থাকলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েই দিনভর আলোচনা হয়। প্রধান উপদেষ্টা নির্বাচিত করার জন্য একজনকে আমরা মনোনীত করে পারব, এটা প্রায় শতভাগ কার্যকর হওয়ার কথা। তাহলে সর্বশেষ অপশন হিসেবে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিরা তাদের প্যানেল থেকে যে কোনো একজন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আগেই সবাই একমত। তবে কমিশন প্রস্তাবিত সরকার, বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচনে বাছাই কমিটি নিয়ে আলোচনা হয়। এছাড়াও স্বাভাবিক ও জরুরি পরিস্থিতিতে সংসদ ভেঙে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এই নিয়ে নানা মত প্রকাশ করেন রাজনীতিকরা। জুডিশিয়ারিকে বাইরে রাখার ক্ষেত্রে মোটামুটি একটা ঐক্যমত্য আছে, বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখার জন্য সবার মতামতের প্রেক্ষিতে ঐক্যমত্য কমিশন থেকে প্রণয়ন করা হয়েছে। কিন্তু সেইখানেও কোনো অবজারভেশন আছে কিনা, ছোটোখাটো কোনো সংশোধনী আনতে হবে কিনা, সেটা যার যার দলীয় ফোরামে আলোচনা করে পরশুদিন সকালে উপস্থাপনের জন্য ওনারা সময় নির্ধারণ করেছেন। বিএনপির প্রস্তাব হচ্ছে থার্ড পার্টি এখানে ভোট দেওয়ার এখতিয়ার রাখবে না। আমরা বলছি নো, এখানে কমিটি যাদেরকে দিয়ে হবে তাদের সকলকেই নিয়েই ভোটিং রাইটস তাদের থাকতে হবে। কমিশন সংশোধিত বিকল্প প্রস্তাবের খসড়া তৈরি করে আলোচনার জন্য মঙ্গলবার দিন ধার্য করেছে। আলোচনার প্রেক্ষিতেই কমিশন দিনের মাঝামাঝি সময়ে আবারও বৈঠক করেছে এবং বৈঠক করে আরেকটি সংশোধিত সমন্বিত প্রস্তাব উপস্থাপন করেছে। এই প্রস্তাবটিতে বিস্তারিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বলা হয়েছে। দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হিসেবে একই ব্যক্তির থাকা না থাকা নিয়ে আলোচনায় দ্বিমত পোষণ করেন রাজনৈতিক দলগুলো। 3 জায়গার থেকে 3 ব্যক্তি প্রধান হবেন এবং একই সাথে বিরোধী দলের ক্ষেত্রে যে প্রধান হবেন সংসদে, সেই বিরোধী দলও যেন তার বাহিরের অন্য কাউকে দলের প্রধান করেন। একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ প্রধান হতে পারবেন না ঐক্যমত্য কমিশনের এমন প্রস্তাবের সাথে একমত নন বিএনপি। আর জামাতে ইসলামী বলছে প্রধানমন্ত্রী ও সংসদ প্রধান একজন হতে পারেন, তবে একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হতে পারবেন না। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, কক্সবাজারের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সত্য উন্মোচন করেছেন বলে বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি করে বলেন, বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না। রোববার রাতে চট্টগ্রামে জুলাই পদযাত্রা সমাবেশ করে এনসিপি। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। রাঙ্গামাটিতে পদযাত্রা শেষ করে সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছায় এনসিপির জুলাই পদযাত্রা। শহরের বহদ্রহাট মোড় থেকে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পদযাত্রা শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 2 নম্বর গেটের বিপ্লব উদ্যানে সমাবেশে যোগ দেন এনসিপি নেতাকর্মীরা। সমাবেশে বক্তৃতায় আওয়ামী দুঃশাসন ও জুলাই আন্দোলন নিয়ে কথা বলেন কেন্দ্রীয় নেতারা। এই বাংলাদেশের মানুষকে রাষ্ট্রীয় সেবার ক্ষেত্রে আমরা আর হয়রানির মধ্যে রাখতে চাই না। বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে নাগরিক সেবা প্রাপ্ত হবে, এই নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। আপনারা যদি সামনে এগিয়ে আসেন, এই তরুণ প্রজন্ম যদি দায়িত্ব নেয়, আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্মকে অর্থ দিয়ে গেলা যায় না, এই তরুণ প্রজন্মকে লুফ দিয়ে গেলা যায় না। হাসিনা চেষ্টা করেছিল কিন্তু জিততে পারে নাই। এই তরুণ প্রজন্ম চাইলে ইতিহাস তৈরি হবে। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রামবাসী ফ্যাসিস্টদের তাড়িয়েছে। নতুন করে কেউ ফ্যাসিস্ট হতে চাইলে প্রতিরোধ গড়ে তোলা হবে। বাধা দিয়ে জাতীয় নাগরিক পার্টি তারুণ্যের শক্তি, চট্টগ্রামের শক্তিকে থামানো যাবে না। আমরা আর কাউকে খাবার সুযোগ দিব না। আমরা এই চট্টগ্রামকে জনগণের চট্টগ্রাম, নাগরিকের চট্টগ্রাম হিসেবে ঘোষণা করলাম। মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় এবং চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগরের নেতারা বক্তৃতা করেন। সোমবার কাকড়াছড়িতে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি।
চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। চারুকলা ইনস্টিটিউটে সর্বস্তরের শ্রদ্ধায় শিক্ষিত হলেন 21শে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাস্কর শিল্পী হামিদুজ্জামান খান। সেখানে তাকে শেষবারের মতো দেখতে ছুটে যান তার দীর্ঘদিনের সহকর্মী ও শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরেই ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন গুণী এই ভাস্কর। তার মৃত্যুতে দেশের শিল্পাঙ্গনে শোক নেমে এসেছে। সুলতানা হিমুর রিপোর্ট। দেশের ভাস্কর্য শিল্পে নিবেদিত প্রাণ ছিলেন গুণী ভাস্কর শিল্পী হামিদুজ্জামান খান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংসপ্তক, মিরপুর 1 নম্বর গোলচত্বরে কিংবদন্তি সহ হামিদুজ্জামানের করা অসংখ্য ভাস্কর্য শিল্প রয়েছে নগরীতে। দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রদর্শনীতে তার সৃষ্টি বাংলাদেশকে এনে দিয়েছে অনন্য সম্মান। গুণী এই শিল্পের মৃত্যুতে শোক সন্তপ্ত হৃদয়ে তাকে শেষবারের মতো দেখতে চারুকলা ইনস্টিটিউটে ছুটে এসেছিলেন পরিবার, পরিজন, সহকর্মী ও শিক্ষার্থীরা। কোনো সময় দেখি না, কোনোটা মিস করেছে, প্রত্যেকটা ওয়ার্কশপে যেতে। আমি পারবো না আমার জীবন থেকে ভুলতে। স্যারের অবদানটা এতই বেশি আমার শিল্পে। আপনারা সবাই দোয়া করবেন, তার এখানেই জীবন শুরু, এখানে শেষ, সবাই দোয়া করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হয় প্রথম জানাজার নামাজ। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ জেলা কিশোরগঞ্জে। সোমবার কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার সহস্রামে নিজ সংগ্রহশালায় জোহরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। উন্নয়ন ধারাকে টেকসই করতে বিনিয়োগ এবং খরচেও টেকসই করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা। তিনি জানান, ইতিমধ্যেই টেক্সটাইল শিল্পে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীতে বনায়নে টেকসই বিনিয়োগ শীর্ষক সংলাপে বক্তারা পরিবেশ বান্ধব বিনিয়োগ ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে যথাযথ সরকারি সহায়তার গুরুত্ব আরোপ করেন। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। পরিবর্তিত জলবায়ুর বিরূপ অভিঘাত পরিবেশগত বিপর্যয় জানান দিচ্ছে সংকট থেকে উত্তরণে বনায়নের গুরুত্ব ও এই খাতে দীর্ঘমেয়াদী উদ্যোগের প্রয়োজনীয়তা। এমন বাস্তবতায় রাজধানীতে আমেরিকান চেম্বার্স অব কমার্স বাংলাদেশের উদ্যোগে বনায়নের টেকসই বিনিয়োগ শীর্ষক সংলাপ। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে, আমদানি নির্ভরতা কমাতে দেশে ভূগর্ভস্থ গ্যাস উত্তোলন ও যথাযথ ব্যবস্থাপনায় জোর দেন বিশিষ্টজনেরা। We are also ensuring our local supplier and contractors are involved in our journey. We are the largest producer of the energy. We are supplying 60% of the natural gas and 80% of the condensate, more than 80% of the condensate that's producing in domestic source. আমাদের চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জগুলোকে আমাদের মিটিগেট করতে হবে। এটাতে আমরা সরকার থেকেও হেল্প চাই, আমরা প্রাইভেট সেক্টরে এগিয়ে যাব। আমরা যদি একত্রে কাজ করি, ডেফিনেটলি আমরা অনেক বড় বড় চ্যালেঞ্জকে উত্তরাতে পারবো। রাতারাতি আমদানি নির্ভরতা না কমিয়ে সরকার দেশের অভ্যন্তরীণ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে চায় বলে জানান পরিবেশ উপদেষ্টা। সরকার অতি সম্প্রতি রিনিউয়েবল এনার্জি পলিসিটাকে পাশ করেছেন এবং সেখানে সরকার বেশ একটা টার্গেট, অ্যাম্বিশিয়াস টার্গেটই রেখেছে যে 2030 সালের মধ্যে যত এনার্জি আমরা প্রডিউস করি তার 30% আমরা রিনিউয়েবল সোর্স থেকে করব। আমাদেরকে এমন একটা এনার্জি পাথ বেছে নিতে হবে যেটা পরিবেশ বান্ধব তো বটেই, একই সাথে সাশ্রয়ী। সেজন্য আমাদের এখানে যা প্রাকৃতিক সম্পদ আছে সেটার সুষ্ঠু ব্যবস্থাপনার দিকে আমাদেরকে এগোতে হবে। অভ্যন্তরীণ সম্পদের সঠিক ব্যবহারে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারের বিকল্প নেই বলছেন পরিবেশবাদীরা। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করতে রাজারহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। এমন উদ্যোগ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ কুড়িগ্রামের পরিবেশ প্রতিবেশের উন্নয়নে, পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী নিশ্চিতে সহায়ক হবে বলেছেন পরিবেশবাদীরা। শ্যামল ভৌমিকের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসের রিপোর্ট। বন্যা, খরা, নদী ভাঙন সহ প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত উত্তরের জেলা কুড়িগ্রাম। প্রাণহানির পাশাপাশি প্রতি বছরই বাস্তুচ্যুত হচ্ছেন অসংখ্য মানুষ। হুমকিতে জীববৈচিত্র্য। প্রাকৃতিক দুর্যোগ রোধে সবুজ বেষ্টনী তৈরিতে সারা দেশের মতো কুড়িগ্রামেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। কুড়িগ্রাম বন্যা ও নদী ভাঙন এলাকা। এখানে
বৃক্ষরোপণের দরকার সবচেয়ে বেশি, এবং আমরা যত বেশি এখানে বৃক্ষরোপণ করব তাতে এই যে বন্যা বলি এবং নদী ভাঙন বলি এই ধরনের দুর্যোগ থেকে কুড়িগ্রামবাসী পরিত্রাণ পাবে। তো আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা পেয়ে পরিবেশ সুরক্ষার প্রত্যয় জানায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গাছ আমাদের অক্সিজেন দেয়, তারপর ছায়া দেয়। যে গাছটি পেয়েছি আমি বাসাতে গিয়ে গাছটি লাগাবো এবং আমার চারপাশের মানুষকে বলবো তারাও অনেক গাছ লাগাবে। আমরা এই গাছের পরিচর্যা করব। গ্রামাঞ্চলে এরকম একটা প্রতিষ্ঠান, তা আপনারা যদি মাঝে মধ্যে আসেন মনে করেন এরকম কোনো কিছু নিয়ে, তাহলে আমাদের বাচ্চারা আরো উৎসাহিত হবে। প্রাণ প্রকৃতি রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে সময় উপযোগী ও অনুকরণীয় বলেন বিশিষ্টজনেরা। বছরের নির্দিষ্ট সময় আমরা অবশ্যই যাতে বৃক্ষরোপণ উদ্বুদ্ধ হই এই বিষয়টা সমাজে ছড়িয়ে দিতে হবে। তো আজকের যে উদ্যোগ, এই উদ্যোগ নিঃসন্দেহে এটাকে অনুপ্রাণিত করবে। প্রতিটা মানুষকে উচিত যে আমরা যেন প্রতিজনের জন্য একটা 10টা করে গাছ যেন আমরা কি রোপণ করতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দরভাবে কি পরিচালিত হবে। পরিবেশগত সংকট মোকাবেলায় শুধু বৃক্ষরোপণই নয়, সচেতনতার পাশাপাশি পরিবেশ বান্ধব উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে স্পোর্টস আছেন আরিফ চৌধুরী, যাচ্ছি তার কাছে। আরিফ। বাসার ধন্যবাদ আপনাকে। দর্শক স্বাগত জানাই আজকের স্পোর্টসে। আর শুরুতেই বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। ঘরের মাঠের সিরিজে 1-0 লিড নিয়েছে বাংলাদেশ। মিরপুরে প্রথম টি-20তে পাকিস্তানকে হারিয়েছে 7 উইকেটের বড় ব্যবধানে। 110 রানে সফরকারী পাকিস্তানকে প্যাকেট করে মাত্র 15 ওভার 3 বলেই ম্যাচ শেষ করেছে টাইগার্স টিম। বল হাতে তাসকিন ও মুস্তাফিজের দারুণ পারফরম্যান্সের পর পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত 50তে সহজে ম্যাচ জিতেছে হোস্টরা। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন 56 রানে অপরাজিত থাকা পারভেজ ইমন। রিপোর্ট করেছেন তানভীর আহমেদ পিন্টু। রেকর্ড মোস্তাফিজের 4 ওভারে 6 রান দিয়ে ফিজ নিয়েছেন 2 উইকেটেন এই ওপেনার। সিরিজের দ্বিতীয় টি-20তে মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। প্রথম ম্যাচ জিতলে 3 ম্যাচের সিরিজ জয় সহজ হয়ে আসে অনেকটা। তবে টি-20তে যে কোনো ভুলই পারে সব পরিকল্পনা এলোমেলো করে দিতে। ক্যাপ্টেন লিটন দাস খুশি, উইকেটের আচরণ বুঝে পারফর্ম করেছে তার দল। সিরিজ জয়ের জন্যই এখন মোমেন্টাম ধরে রাখতে চান বাংলাদেশ ক্যাপ্টেন। এবার ফুটবল। সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে আগামীকাল সোমবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। টানা 5 ম্যাচ জিতে আসরে এখনো পর্যন্ত অপরাজিত থাকা বাংলাদেশের মেয়েদের সামনে শিরোপা জয়ের হাতছানি। ফেভারিট হিসেবেই মাঠে নামবে আফিদা তৃষ্ণারা। নেপালের বিপক্ষে ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হবে লাল সবুজের নারীদের। আগের 5টি ম্যাচেই মাঠে আধিপত্য দেখিয়ে ম্যাচ জিতেছে বাংলাদেশ। 5 ম্যাচে সব মিলিয়ে গোল করেছে 24টি আর গোল হজম করেছে 4টি। পূর্ণ 15 পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে আছে স্বাগতিক মেয়েরা। দ্বিতীয় স্থানে থাকা নেপালের পয়েন্ট 12। প্রথম দেখায় নেপালের মেয়েদের 3-2 গোলে হারিয়েছিল আফিদার দল। চট্টগ্রামের বসুন্ধরা গোল্ডেন আবাসিক এলাকায় নালায় পড়ে প্রাণ হারানো শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি শহরে জলাবদ্ধতা নিরসন, নালা ও খালের নিরাপত্তা বেষ্টনী তৈরি করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে আহ্বান জানান। সে সময় ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম ও অন্যরা। জলাবদ্ধতা এবং এটার সাথে যে পানির স্রোতে একটা ছোট বাচ্চার প্রাণ গেছে, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। তারপর উপরে স্ল্যাব থাকার কথা, স্ল্যাবও নাই এখানে। যারা বিল্ডিং, যারা পারমিশন নিচ্ছে তারা সিডিএ সবাই মিলে নিশ্চিত করতে হবে যে নালাগুলো দিচ্ছে এগুলোর গভীরতা এবং এটার দৈর্ঘ্য অনেক বেশি হওয়া দরকার।
এই ছোট ছোট নলা দিয়ে তো নিষ্কাশন হবে না। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন রাশিয়া উপকূলে 7.4 মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি করেও পরে প্রত্যাহার করে নিয়েছে পিটিডব্লিউসি। শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রকাশিত প্রতিবেদন নিয়ে শিক্ষা খাতে সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে আলোচনায় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ অন্যরা অংশ নেন। নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, ভৌগোলিক অবস্থান, বহুমুখী যোগাযোগ ব্যবস্থা ও দেশের মধ্য দক্ষিণ অঞ্চলে সম্ভাবনাময় অর্থনৈতিক করিডোর গড়ে তোলার লক্ষ্যে পায়রা বন্দর প্রতিষ্ঠা করা হয়। রোববার পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটায় একটি রিসোর্টের হলরুমে পায়রা বন্দরের মাস্টার প্ল্যান সম্পর্কিত এক সেমিনারে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মোট আমদানি রপ্তানি প্রায় 93% চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আগামী 2050 সাল নাগাদ বৈদেশিক বাণিজ্য প্রায় দ্বিগুণ বাড়বে। এজন্য আধুনিক বন্দর ব্যবস্থাপনা ও সক্ষমতা বাড়াতে হবে। পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পায়রা বন্দরের মাস্টার প্ল্যান প্রকল্পের নেদারল্যান্ডস ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান রয়্যাল হাস্কনিং ডিএইচভি এর টিম লিডার মেনো মোয়েজ। দক্ষিণ পশ্চিম অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য তেমন হয়নি। এই সমুদ্র সৈকত হওয়াতে কিছুটা লোকজন আসা যাওয়া করে, আর পোর্ট হওয়াতে হতো এটা ইম্পর্টেন্স বেড়েছে। পোর্ট ফাংশন করতে করতে যতগুলো আমরা দেখলাম বেশ কিছু সময় লাগবে। আমাদের ধৈর্য দিতে হবে, আমি পোর্টে ধরে নিতে হবে যে এই পোর্টে আমরা টাকা খাচ্ছি, ভবিষ্যতে 10 বছর পরে কিছু টাকা আসছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই আন্দোলনে গণশক্তিকে যারা মনে রাখে না তারা ফ্যাসিস্টে পরিণত হবে। স্ফুলিঙ্গ থেকে দাবানল ও অভ্যুত্থানের অজানা অধ্যায় বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপি কোনো বিভক্তির রাজনীতি চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানের লেখা এই বইয়ে জুলাই আন্দোলনে ছাত্রদলের অজানা তথ্যগুলো প্রকাশ করা হয়েছে। বইটি আদর্শ প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। বইয়ের মোড়ক উন্মোচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান সহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৭১-এর চেতনা ব্যবসায়ীদের মতো ২৪-এর ছাত্রগণ অভ্যুত্থান নিয়ে যেন কোনো চেতনা ব্যবসা না হয়। এই ঐক্যের যারা বিরুদ্ধে তাদের নাম ফ্যাসিস্ট। এই ঐক্যের যারা বিরুদ্ধে তারা এখন দিল্লিতে। এই ঐক্যের যারা বিরুদ্ধে তারা ফ্যাসিবাদের দূষর হয়ে বাংলাদেশে হয়তো এখনো গাপটি মেরে বসে আছে। তারা ছাড়া সবাই আমরা ঐক্যবদ্ধ, এবং সেই ঐক্যবদ্ধ শক্তিকে আমরা অবশ্যই সমুন্নত রাখব। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া উপকূলে 7.4 মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র পিটিডব্লিউসি জানিয়েছে, রোববার সমুদ্রের নিচে 5টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও কামচাটকা উপদ্বীপে সুনামির কোনো হুমকি নেই। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এর আগে কামচাটকা শহরের উপকূলবর্তী একই এলাকায় মাত্র 32 মিনিটের ব্যবধানে 3টি বড় ভূমিকম্প অনুভূত হয়। এরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। স্থানীয় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পাচ্ছে নেপালের সিনেমা। গত শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে নেপালি ছবি মিসিং কেটি হারায়কো সূচনা। সফটা চুক্তির আওতায় দীপেন্দ্র গাউসান পরিচালিত ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সৃষ্টি শ্রেষ্ঠা ও নাজির হোসেন। বিপরীতে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত এবং শরীফুল রাজ সুনেহরা বিনতে কামাল অভিনীত
নডরাই। এবারে কৃষি সংবাদ। আমন আবাদে ব্যস্ত সময় পার করছেন বাগেরহাটের চাষিরা। বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ভালো ফলনের ব্যাপারে আশাবাদী তারা। বাগেরহাট সংবাদদাতার তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কাঙ্ক্ষিত বৃষ্টি হওয়ায় আমন ধানের জমি তৈরিতে ব্যস্ত বাগেরহাটের চাষিরা। এতদিন আমাদের এলাকায় কোনো বৃষ্টি বাদল ছিল না, এখন বৃষ্টির কারণে আমরা আমন ধান চাষাবাদ করতে খুব ব্যস্ত আছি। প্রচুর বৃষ্টি হইতেছে, এখন কাজবাজ খুব ভালোভাবে চলতেছে আমাকে। জেলায় চলতি মৌসুমে ৭৩,২৪৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলছে কৃষি বিভাগ। এই মৌসুমে আমন বীজতলা তৈরিতে কৃষক সর্বদা ব্যস্ত সময় পার করছে। আমরা কৃষি বিভাগ তাদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি। আমার ইউনিয়নে ২১৫০ হেক্টর লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কৃষি বিভাগ কাজ করতেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের বীজ ও সার সহায়তা দিলে লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ময়মনসিংহের ভালুকে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেয়া হয়েছে দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব টি স্টল। স্টেইনলেস স্টিলে তৈরি টি স্টলগুলোর নান্দনিকতা পেয়েছে ভিন্ন মাত্রা। শেখ মহিউদ্দিনের তথ্য ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। চারুদ্বীপ, মেঘদল, কুহেলিকা, তিথিডোর, অনামিকা, নীলাম্বরী, কুঞ্জন, মেঘমালা, প্রীতিলতা, উরুচিঠি। নান্দনিক নামের টি স্টলগুলো যেমন দৃষ্টিনন্দন তেমনি পরিবেশ বান্ধব। দোকানিরাও খুশি নতুন দোকান পেয়ে। দোকানের দুই পাশে দুটো ফুলের টব রাখতে হবে, আমরা সংগ্রহ করবো। কালকে তো বাক্স ফলাইছি, মানে কালকে সংগ্রহ করবো। আমরা আগে এলোমেলো দোকানদারি করছি, দোকান সাজানো অনেক সুন্দর দেখা যায়, মানুষ আসে। স্যার সে আমার একটি দোকান দিয়েছে, আমি খুব সুন্দর হেফাজতে করতেছি। এমন উদ্যোগকে সাধুবাদ স্থানীয়দের। সুন্দর একটা পরিবেশ হয়েছে। হ্যাঁ, এখানে আমরা চা পান সুন্দরভাবে পরিবেশ গুছা খাইতে পারতাছি। আমরা প্রায় আসি, না থাকতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। শুরু করে সুন্দর করে দিচ্ছে পরিবেশ, দাঁড়ায় যার মতো নিয়ে চলে যাইতেছে। মানবিক দিক বিবেচনায় পুনর্বাসন বলছে প্রশাসন। অবৈধভাবে যে সকল দোকানপাট ছিল ফুটপাতে, আমরা তাদেরকে উচ্ছেদ করেছি। উচ্ছেদ করা যেমন আমাদের একটি দায়িত্ব, একই সাথে যারা এখানে কর্মহীন হলো তাদেরকে পুনর্বাসন করা আমাদের দায়িত্ব। সেই দৃষ্টিকোণ থেকে সেখানে বিচ্ছিন্নভাবে যে ফলের দোকানগুলো ছিল, আমরা তাদেরকে ভালুকা পৌর ফল মার্কেট নামে একটি মার্কেট করে দিয়ে তাদের পুনর্বাসন করেছি। সম্প্রতি যানজট নিরসন ও ফুটপাতে চলাচল নির্বিঘ্ন করতে ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। এতে কর্মহীন হয়ে পড়েন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। সৈয়দ মাতিহ আদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন এমআর বার্ষিক সাধারণ সভা এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের উদ্দেশ্যে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বিদায়ী সভাপতি আনিসুর রহমান তারেক ও সাধারণ সম্পাদক তসলিম চৌধুরী নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের প্রধান শহীদুল ইসলাম ও মোহাম্মদ মিনহাজউদ্দিন এবং মোহাম্মদ আল আমিন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য, উপদেষ্টা, মিডিয়া ব্যক্তিত্ব ও এমআর সদস্যরা। দর্শক, সংবাদের এর পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতির পরে দেখবেন। 16 বছর ধরে সংস্কার নেই চাঁদপুরের ফরিদগঞ্জের মুন্সিরহাট ও উভারামপুর 3 কিলোমিটার সড়ক, দুর্ভোগে 5 গ্রামের মানুষ। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মুন্সিরহাট থেকে উভারামপুর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়ক সংস্কারবিহীন পড়ে আছে দীর্ঘ 16 বছর। বালুবাহী ট্রাক চলাচলে রাস্তার বেহাল দশা, প্রায়ই ঘটে দুর্ঘটনা। এতে দুর্ভোগে পড়ছেন 5 গ্রামের মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে শীঘ্রই এক সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চাঁদপুর জেলার ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের মুন্সিরহাট থেকে উভারামপুর গ্রামের প্রায় ৩.৫ কিলোমিটার সড়ক যেন মরণপাত। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে ৫টি গ্রামের ৫০,০০০-এরও বেশি মানুষ। দীর্ঘ ১৬ বছর সংস্কার না হওয়া এই সড়কের পাশে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার ও মাজার শরীফ। বালু ব্যবসায়ীদের ট্রাক চলাচলের কারণে সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রতিদিনই কোনো না কোনো বিপাকে পড়ছে ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও রোগীরা। বাচ্চারা স্কুল কলেজে যেতে পারে না এবং অ্যাম্বুলেন্স এই অঞ্চলে আসে না, এমনকি বিয়ে শাদিতে পর্যন্ত এফেক্ট হচ্ছে। এই অঞ্চলে কোনো অ্যাম্বুলেন্স আসে না, এই রাস্তা দিয়ে কোনো রোগী নেওয়া খুব কষ্টকর। বৃষ্টি হলেই জমে থাকে পানি, রাস্তায় তৈরি হয় জলাবদ্ধতা। পাকা করলে তো আর ব্যথা পাবো না, পড়বো না, পিছলা খাবো না। বৃষ্টি হইলে এই যে আসা যাওয়া করতে গেলে ফ্যাক এই যে ফাঞ্জির ভিতরে লাগে। বৃষ্টি আসলে রাস্তাঘাট খারাপ, পানি এবং প্যাক মানে কাদা। স্থানীয়রা বলছেন সড়কে চলাচল করতে খুব কষ্ট হয়, প্রায় দুর্ঘটনা ঘটে। আমরা একজন রোগী নিয়ে যাইতে হইলো খুব কষ্ট। আমরা গাড়ি দুদিন বেঁধে নষ্ট হয়ে যায়, কি অনেক মানুষের জায়গায় পড়ে আপনার হাত পাও ভাঙছে। গুরুত্ব বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা বলেন, অনুমোদন পেলে কাজ শুরু হবে। এই রাস্তাটি গুরুত্ব বিবেচনা করে আমরা অনতিবিলম্বে এইটা প্রাক্কলন প্রস্তুত করে আমরা অনুমোদনের ব্যবস্থা করব এবং টেন্ডার গ্রহণ করার চেষ্টা করব অতি দ্রুত। ২০০৯ সালে সড়কটি নির্মাণের পর ১ বছর না যেতেই ভেঙে পড়তে শুরু করে। এরপর আর সংস্কার করা হয়নি। আল মুকসিদ, চ্যানেল আই। মেট্রো রেল ও বিআরটিসি বাসের পর এবার হাতিরঝিল চক্রাকার বাসেও চালু হলো র্যাপিড বাস সেবা। এর মাধ্যমে বাসে চড়ার সময় কার্ড পাঞ্চ করলে ডিজিটাল পদ্ধতিতে ভাড়া দেয়া হয়ে যাবে। রোববার বিকেলে এফডিসি কাউন্টার এলাকায় এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না, বাসে কন্ডাক্টর ভাড়া আদায় করে না। বাংলাদেশে দেরিতে হলেও র্যাপিড বাসের মাধ্যমে ভাড়া দেওয়ার সুবিধা অবশেষে তৈরি হলো। ভাড়া নিয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই যেন যাত্রীরা চলাচল করতে পারে, সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সড়ক উপদেষ্টা। প্রাথমিকভাবে 8টি স্টেশন থেকে র্যাপিড বাস চালুর পাশাপাশি ওয়াটার ট্যাক্সিতেও পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই সেবা। একটি র্যাপিড বাসের দাম 200 টাকা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ 200 টাকার রিচার্জ সহ মোট 400 টাকায় কেনা যাবে র্যাপিড বাস কার্ডটি। এছাড়া কার্ডে ব্যালেন্স না থাকলেও মেশিনে স্ক্র্যাচ করে একবার ব্যবহার করা যাবে, যা পরবর্তীতে রিচার্জে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা 12 আসনে বিএনপি নেতাকর্মীরা। রোববার রাজধানীর বাংলা মোটর বিএম স্কুলের সামনে প্রথমে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হন তারা, পরে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম নীরব। নেতাকর্মীরা বলেন, একটি দল তাদের গুপ্ত রাজনীতি অব্যাহত রেখেছে এবং বিভিন্ন সময়ে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এ সময় তারা তারেক রহমানের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে 6 দিনের বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। সে সময় আরও ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ সালাউদ্দিন ও অন্যরা। নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর প্রতিহিংসামূলক বক্তব্য রেখে আমাদের ঐক্য বিনষ্ট করছে, ষড়যন্ত্র করে দেশে একটি অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করছে। জুলাই শহীদদের স্মরণে ঝিনাইদহ জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শহরের চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। আর উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। আলোচনা শেষে হাসপাতালের চত্বরে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। বাগেরহাট জাতীয়তাবাদী কৃষক দল ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
শহর রক্ষা বাঁধ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগেরহাট জাতীয়তা জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন, তালিম যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, কৃষক দলের সাবেক নেতা আউসুদ্দৌলা জুয়েল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। মোড়ক উন্মোচন হলো বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের লেখা বই তীরধনুকে বাজিমাত। রাজধানীর একটি 5 তারকা হোটেলে বইটির মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক টম ডিল্যান্ড সহ এশিয়ান আর্চারি কর্তা ব্যক্তিরা। 2001 সাল থেকে আর্চারির সঙ্গে কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের সম্পর্ক। দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে। তার অধীনে 2019 সালে নেপালে সাউথ এশিয়ান গেমসের আর্চারি 10টি ইভেন্টের সবকটিতে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ক্রীড়া জীবনে এমন সব অভিজ্ঞতাই নিজের লেখনীর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করেছেন চপল। দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্য নেতৃত্ব দেয়া সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন। সাবেক মন্ত্রী সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 15 অক্টোবর ট্রাইব্যুনালে জমার নির্দেশ। অনুমতি ছাড়া কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ আদালতের নাকচ। গোপালগঞ্জে যারা অন্যায় করেছে শুধু তাদেরই গ্রেপ্তার করা হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী গুলি করেছে মন্তব্য। ভোটের মাধ্যমে ফেব্রুয়ারিতে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে বিএনপির আশা। সবাইকে নিয়ে রেইনবো রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করার উদ্যোগ। এবং মিরপুরে প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।